মাত্র 3 মাসের জন্য বউ হয়েছি আবিদের, আমার ননদ শিলার স্বামী আবিদ। এই 3 মাস শিলা থাকবে তার বাবার বাড়ি, আমি থাকবো শিলার শ্বশুর বাড়ি। একজন নারীর জন্য এটা কতটা লজ্জার তা কেবলমাত্র এমন পরিস্থিতির শিকার হওয়া নারীটাই অনুভব করতে পারবে। আবিদের কাছে আমাকে জোর করে বিয়ে দিয়েছে আমার শাশুড়ি ও আমার স্বামী ফয়সাল। মা ছেলে কৌশলের আশ্রয় নিয়েছে। ফয়সালের সাথে আমার প্রেমের বিয়ে ছিল। আমাদের দীর্ঘ 3 বছর প্রেম ছিল। তারপর 2 বছর সংসার করেছি। তুমুল প্রেমের স্রোতে ভেসে যেতে যেতে ফয়সালকে ভুলভাবে চিনেছি। অতিরিক্ত আবেগ মানুষকে ভুল পথে আর ভুল সিদ্ধান্ত নিতে প্রবলভাবে প্রশ্রয় দেয়। ফয়সালদের তুলনায় আমাদের অর্থনৈতিক অবস্থা অনেক খারাপ, বলা যায় নিম্ন মধ্যবিত্ত। এসব ফয়সাল প্রেমে শুরু থেকেই জানতো। বরং আমি হীনমন্যতায় ভুগলে এসে বকা দিত, বলতো, একজন মানুষের চেয়ে অন্য কিছু কখনোই বড় হতে পারে না। আমার জন্য তুমিই পারফেক্ট, তুমি ইম্পর্টেন্ট। ঝামেলার দানা বাঁধতে শুরু করে ঠিক তখন থেকে, যখন ফয়সালের মা বুঝতে পারলো ছেলের শ্বশুরবাড়ি থেকে আশানুরূপ উপহার সামগ্রী পাচ্ছে না প্রতি সিজন হিসাবে। বিয়ের শুরুতেও তিনি ভারী নারাজ ছিলেন। ছেলের মুখের দিকে চেয়ে পরে রাজি হয়েছেন। রাজি নয় ঠিক, নিমরাজি বলা যায়। এদিকে আমিও কিন্তু বাবার এই অক্ষমতা ঢাকার আপ্রাণ চেষ্টায় নিমগ্ন থাকতাম ভোর থেকে নিশি অবধি। তাদের সংসারের যাবতীয় কাজগুলো কলুর বলদের মতো কেটে কেটে সম্পূর্ণ করতাম। তবুও ননদ শাশুড়ির মনের কোন চিপাচাপায় ও আমার এতটুকু স্থান হতো না। বিদ্রুপের ছলে মা মেয়ে কথা শোনাতো, যেন বদ্ধপরিকর। ফয়সালের মনকে বিষিয়ে দিল তারা। দিনের পর দিন আমার সম্পর্কে নানা কথা বার্তা বলে। আমি অলস, কোনো কাজ করি না, মুখে মুখে তর্ক করি ইত্যাদি। এইভাবে একদিন ফয়সাল আমাকে জিজ্ঞেস করলে 1-2 কথা থেকে তর্ক শুরু হয়। তা চরম আকার ধারণ করে। এক পর্যায়ে সে আমাকে ফকিন্নি বলে। আমিও তাদেরকে লোভী সেলফিশ বলে বাবার বাড়িতে চলে যাই। তারপর তার মা বোনেরা কথার প্রলুব্ধ হয়ে সে আমাকে ডিভোর্স দেয়। তার মা নাকি তাকে কোটিপতির মেয়ে বিয়ে করাবে। উপস্থিত ঘটনার আকস্মিকতায় আমার গোটা পৃথিবী দুলতে লাগলো। ঝড়ো হাওয়ায় দুলতে থাকা বৃক্ষের ন্যায়। সামান্য তুচ্ছ বিষয়কে ইস্যু করে ফয়সাল এমন ভয়ানক সিদ্ধান্ত নিতে পারে তা আমার কল্পনারও বাইরে ছিল। যদিও অনেকটা মা বোনের রোষানলে পড়েই সে এমন করতে বাধ্য হয়েছে, তবুও মানা যায় না সে কেবল পুরুষ। কেমন ব্যক্তিত্ব তার! নিজের উপর সেদিন থেকেই এক দড়িয়া ঘৃণা। কেন বাবা মায়ের অমতে নিজের পছন্দে বিয়ে করেছিলাম। 6 মাস কেটে গেল। সময়ের সাথে সাথে নিজেকে সামলে নিলাম। মনকে প্রবোধ দিলাম এই বলে স্রষ্টা যা করে বান্দার কল্যাণের জন্যই করে। ভালো একটা চাকরি হয়ে গেল। আমার স্থানীয় উপজেলা কার্যালয়ে ফয়সালের সাথে আমার যোগাযোগ বন্ধই ছিল। আচমকা সে 1 সপ্তাহ আগে আমাকে ফোন করে তার কৃতকর্মের জন্য ক্ষমা চায় এবং আমাকে তার জীবনে পুনরায় ফিরে পেতে চায়। আমি গর্জে উঠলাম শুনে। বললাম, তোমরা আসলেই লোভী। যখন শুনলে আমি ভালো আছি, ইনকাম করছি, অমনি বাহানা শুরু করলে। আর তোমাদের ঘরের সমস্ত কাজ করারও তো লোকের অভাব এখন। এটা কি মামার বাড়ির আবদার? মন চাইবে ভালোবাসবে, মন চাইবে ছুঁড়ে মারবে, মন চাইবে ফিরে পেতে চাইবে। এরপর ফয়সালের একটা বাক্যই আমার কণ্ঠ স্তব্ধ হয়ে গেল, আগুনে পানি ঢালার মতোই, যা আমি প্রায় ভুলতে বসেছিলাম। ফয়সাল দগ্ধের সাথে জানালো, ওকে ফাইন, তাহলে তোমার বাবা যে 5 লক্ষ টাকা ধার নিয়েছে তোমার ভাই বিদেশে যাওয়ার সময়, তা ফেরত দাও। আমি বিড়ালের মতো মিনমিন স্বরে বললাম, তুমি বলছো সাব্বির যেদিন দিতে পারবে সেদিন নিবে, তার আগে চাইবে না? হ্যাঁ বলছি ঝুমুর, এখন দৃশ্যপট পাল্টে গিয়েছে না। শিলার স্বামীকে আমি আমার মা রাজি করিয়েছি। আমি অসহায় গলায় বলি, এটা কিভাবে সম্ভব? শিলা কেমন স্ত্রী? এই জঘন্য বিষয়ে সায় দিল। সেটা তোমাকে পরে ক্লিয়ার করব। পারবো না। তোমার মতো কাপুরুষের লাইফে কামব্যাক করার এতটুকু ইচ্ছে আমার নেই। আর এইটা তো তাহলে হিল্লা বিয়ে হয়? ছি। তাই আমি এমনি তোমাকে পুনরায় বিয়ে করতে চেয়েছি। আব্বা বিষয়টা স্থানীয় মসজিদের ইমামের সাথে আলাপ করেছে। তিনি আব্বাকে হাদিসের রেফারেন্স টেনে এ বিষয়ে আখ্যা দিয়ে বুঝিয়েছেন নাকি। বলেছে সিস্টেমের ভেতর বউ আনতে হবে, নয়তো সমাজ আপনাদের একঘরে করে দেবে। বিষয়টা আমার কাছে ভারী নিন্দনীয় ও গৃহীত। কিন্তু তুমি তো জানো আমাদের জেলাটা অনুন্নত, ফতোয়ার বাইরে গিয়ে তোমাকে নতুন করে বিয়ে করা যাবে না। সুতরাং প্লিজ ঝুমুর রাজি হও,
তোমার বিয়ে অন্য কারোর সাথে দিলে সেটা যতটা খারাপ লাগবে আমার খারাপ লাগাটা কম হবে। সবাই জানে তুমি বাবার বাড়িতে কারণবশত রয়েছ। তুমি ফিরে এলে সাব্বিরের টাকার বিষয়ে আমার আগের কথাই বহাল থাকবে। টাকা কিন্তু 5 লক্ষ, মনে রেখো। সিদ্ধান্ত তোমার, প্রস্তাব আমার। আমি একটু থেমে রাজি হলাম। জীবনে বহু সময়ে অনেক নিষ্ঠুরতম সিদ্ধান্ত নিতে হয় আমাদের। নিয়তির উপরে কারোর হাত নেই। আরেকবার চূড়ান্তভাবে উপলব্ধি করতে পারলাম গরিব হওয়া আসলেই পাপ। গরিব বাঁচে অন্যের শোষণ আর শাসন। ফয়সাল ফোনের ওপাশে আনন্দের হাসি হাসলো। বললাম, আবিদের বাড়ি থাকলে তার মা বাবা? তারা কিছুই জানবে না ঝুমুর। আবিদ যেহেতু ঢাকায় জব করে, সে ওখানে বাসা নিয়েছে তোমার জন্য। তোমাকে বউ সাজতে হবে না, কিছুই না। জাস্ট কাজী অফিসে নিয়ম অনুযায়ী বিয়ে হবে আবিদের সাথে আমাদের উপস্থিতিতে। তারপর আবিদ ঢাকায় নিয়ে যাবে তোমাকে। অফিস থেকে 3 মাসের ছুটি নিয়েছি। লিঙ্ক ছিল বিধায় তারা ছুটি দিতে বাধ্য হয়েছে। সত্যি বলতে আজ 3 মাস আবিদ আমার দিকে ভালো করে ফিরেও চায়নি, বরং এমন ভাবে চলেছে সে যেন আমার ভাসুর। ফয়সাল রোজ ফোন দিয়ে জিজ্ঞেস করে আবিদ আমাকে স্পর্শ করার চেষ্টা করে কিনা। জবাব শুনে উল্লাসিত হয় ফয়সাল। দিন গুনতে থাকে 3 মাস শেষ হওয়ার। রুদ্ধশ্বাস অপেক্ষায় ফয়সাল। কিন্তু আমার ভেতরে কোনো আক্ষেপ নেই। নতুন একজনের বউ হয়েছি তাও না, স্বামীরূপী প্রেমিকের কাছে যাব তাও না। এক বুক চাপা হতাশায় দিন পার হচ্ছে। এ কেমন নারী জীবন! কখনো রংধনু, কখনো ঝলমলে রোদ্দুর, কখনো ভরা শ্রাবণ, কখনো ধূসর অমাবস্যা, কখনো তিমির আধার, কখনো মায়াবী জ্যোৎস্না। আর মাত্র 4 দিন বাকি আছে 3 মাস শেষ হওয়ার। গরম বেশি হওয়ায় একদিন অনেক সময় নিয়ে গোসল করেছি। রাতে ভীষণ জ্বর এসেছে। 2 রুমের বাসা। আবিদ এক রুমে ঘুমায়, আমি এক রুমে। এই কয়দিনের জন্য আমি না করেছি আবিদকে খাট কিনতে। সে তার রুমে খাটে ঘুমায়, আমি ফ্লোরে বিছানা করে ঘুমাই। আবিদ রাতে পানি খেতে উঠে শুনে আমি জ্বরে কাতরাচ্ছি। সে পা চালিয়ে রুমে এলো। ভয় লাগে বিধায় আমি দরজা বন্ধ না করে চাপিয়ে রাখতাম। কাছে বসে জিজ্ঞেস করলো, ভাবি কখন থেকে খারাপ লাগছে? ডাকুনি কেন? কপালে চেপে ধরলো হাত দিয়ে। আমি ঘোরের মধ্যে আবিরের হাতের ওপর হাত রাখি। একটু ভালো লাগছিল আবিরের হাতের উষ্ণতায়। আবিদও কেমন কেঁপে উঠলো আমার নরম হাতের ছোঁয়া পেয়ে। নিশুতি রাত, বাইরে ঝুম বৃষ্টি শুরু হয়েছে। আকাশে মেঘের গর্জনে আমি আবিদকে জড়িয়ে ধরলাম ভয়ে। আবিদ বলল, ভয়ের কি ঝুমুর ভাবি, আমি আছি। আচ্ছা, আমি যাব না তোমার কাছ থেকে। তোমার মাথায় জলপট্টি দিতে হবে। সারা রাত আবিদ আমার কাছে বসেছিল, যেন আমার সেবা করাই তার ব্রত। এর পরের দিন ফয়সাল ফোন দিয়ে বলে, একটা দুর্ঘটনা ঘটে গিয়েছে। আমি চমকে গিয়ে জিজ্ঞেস করলাম, কি? শিলা পালিয়ে বিয়ে করেছে। মানে? চোখেতে ভীষণ খেলাম। সে বিয়ের আগে যে ছেলের সাথে প্রেম করত সেই ছেলের কাছে গিয়েছে, ছোট্ট একটা চিঠি লিখে গিয়েছে। আবিদ ভাবিকে বিয়ে করে কি এমনি সাধু রয়েছে? আর আবিদকে আমার পছন্দ না বলেই তো রাজি হলাম তোমাদের প্রস্তাবে। তা না হলে কোন স্ত্রী রাজি হবে স্বামীর এমন বিয়েতে? তখন তোমরা বিয়ে দাও নিয়ে হাসিব বেকার বলে, কিন্তু হাসিব এখন ভালো জব করে, বিয়েও করেননি আমার আশায়। শুনে বিরক্তি ধরলো আমার। কি হাল এদের! ভাই ছেড়ে দেয় বউকে, বোন ছেড়ে দেয় স্বামীকে। আবিদ রাতে বাসায় এসে বলল, শিলার নাম্বার অফ পাচ্ছি ভাবি। তাদের ঘরে ফোন দিলাম, বলল কোন খালার বাড়িতে গিয়েছে। কিন্তু মোবাইলের সুইচ অফ থাকবে কেন? অটো চার্জার তো তার সাথেই থাকে। আমি আবিদকে সব খুলে বললাম ধীরে ধীরে। আবিদ থম মেরে রইল কিছুক্ষণ। তরাক করে আমার 2 গাল চেপে ধরে বলল, আমি তোমাকে ছাড়বো না ঝুমুর। আমি আটকে গেলাম। কি বলছো আবিদ? এটা কোনোভাবেই সম্ভব না। টাকার বিষয়টাও জানালাম আবিদকে। বলল, আমি 1 মাসের ভিতরে টাকার ব্যবস্থা করে দিচ্ছি। 3 মাস শেষ হয়ে গেল। আবিদ ফয়সালকে জানিয়ে দিয়েছে। আমি আমার বিয়ে করা স্ত্রীকে ডিভোর্স দিব না। ফয়সাল আমাকে ফোন দিল। কাল সাপের মতো ফুঁসতে ফুঁসতে জিজ্ঞেস করলো, তুমি কি চাও সারা জীবন আবিদের সাথে না ফয়সালের সাথে কাটাবে? আমি বললাম, আমি কারোর সাথেই থাকবো না। তোমার 5 লক্ষ টাকা দিয়ে দিব অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। বলল, বুঝতে পেরেছি কাহিনী। ওই বেইমানকে আমি ছাড়বো না। কালই আমি ঢাকায় আসছি। আমি আবিদকে জানালাম। আবিদ সে রাতেই বাসায় তালা দিয়ে আমাকে নিয়ে বের হয়ে গেল। আমি আবিদকে বললাম, আমি চিৎকার করে মানুষ জড়ো করবো, আমাকে গ্রামে যেতে দাও।
আবিদ আহত সুরে বলল, লাভ নেই ঝুমুর, তুমি আমার বিয়ে করা স্ত্রী। এই কয়দিনে তোমাকে ভালোবেসে ফেলছি, তোমাকে নিয়ে ভালো থাকবো আমি। এই কয়দিনে আমাকে চিনতে পারোনি ঝুমুর? ব্যস্ত শহরে মানুষজন দালান কোঠার পেছনে ঠেলে গাড়ি গর্জন রাস্তা ধরে এগিয়ে চলছে সাই সাই করে। আবিদ উচ্ছ্বাসিত, আমার হাত